This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। दिके दिके ध्वंस चिन्ह, बुके अशांतिर क्षत। এই অশান্তির আবহে মুর্শিদাবাদে ফিকে নববর্ষের আনন্দ। পুলিশের আশ্বাস, বাহিনীর রুট মার্চের পরেও ভয় কাটছে না বাসিন্দাদের। পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও এখনও আতঙ্ক চোখে মুখে। নতুন করে গন্ডগোলের খবর মেলেনি জঙ্গিপুর, ধুলিয়ান বা সুতিতে। তবে ওই এলাকাগুলিতে ইন্টারনেট পরিষেবা এখনও বন্ধ। পুলিশ সূত্রে খবর, আপাতত মঙ্গলবার সন্ধে পর্যন্ত মুর্শিদাবাদের কয়েকটি এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। ইতিমধ্যেই গ্রেফতারির সংখ্যা পেরিয়েছে। মুর্শিদাবাদেও নজর রাখবো আমরা অবশ্যই, তার পাশাপাশি আরও বেশ কিছু জায়গায় নজর রাখতে হচ্ছে। আমাদের রিপোর্টার এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে, আমরা কথা বলবো তাদের সঙ্গে এবং সেখানকার পরিস্থিতি জানার চেষ্টা করব। এই মুহূর্তে একেবারে মুর্শিদাবাদে নজর রাখবো, কৌশিক আমাদের সঙ্গে রয়েছে এবং তার পাশাপাশি ভাঙড়, গতকালের ছবি নিশ্চয়ই আপনাদের মনে থাকবে, উত্তপ্ত হয়েছিল ভাঙড়। সেখান থেকে সৌরভ দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন। এখন অর্থাৎ নববর্ষের সকালে দাঁড়িয়ে পরিস্থিতি কি জানবো। আমি সবার আগে মুর্শিদাবাদের নজর রাখবো, কৌশিকের কাছে আসবো। তবে তার আগে একটা ছোট্ট কিছু তথ্য আমরা আমাদের দর্শকদের জানাতে চাইবো। ধুলিয়ান পুরসভার বেতবোনায় আমরা এক ছবি দেখেছি, ভয়ঙ্কর এক ছবি। হারহিম অভিজ্ঞতার কথা আমাদের রিপোর্টারকে জানিয়েছেন বাসিন্দারা। দরজার বাইরে জনা ৩০ সশস্ত্র দুষ্কৃতী, ভিতরে প্রহরার সঙ্গে দরজা আটকে বাইরে রয়েছে পুরুষেরা। আমরা অবশ্যই এই দিকটা দেখাবো, এই ছবিটা দেখাবো এবং তাদের কথাও আপনাদেরকে শোনাবো। তার আগে আমরা আমাদের রিপোর্টারের সঙ্গে কথা বলে নেব এবং সেখানকার পরিস্থিতি কি আমরা জানার চেষ্টা করব। কৌশিক আমাদের সঙ্গে রয়েছে। কৌশিক, একটা ছোট্ট অভিজ্ঞতার কথা দর্শকদের শেয়ার করছিলাম। যাদের অভিজ্ঞতার কথা বলছি অবশ্যই তাদের কথা শোনাবো, তাদের নিজেরা কি বলেছেন সেটা শোনাবো, কিন্তু তার আগে এই বছরের বাঙালির শুরুর দিন যেখানে সকলে আনন্দ করতে চায়, সেখানে আজ মুর্শিদাবাদের কি ছবি? দেখো, যেখানে বছরের শুরুর দিন সবাই আনন্দ করতে চায়, সেখানে যেন আশঙ্কার যে কালো মেঘ সেইটা ছেয়ে আছে এই ধুলিয়ানের মানুষের ক্ষেত্রে। কারণ তারা দিন তিনেক আগে যে ঘটনা দেখেছে এবং তাদের সঙ্গে যেটা হয়েছে সেটা যেন এখনও ভুলতে পারছে না এবং তারা আরও আগামী দিনে আরও আশঙ্কা করছে হয়তো 17 তারিখ পর্যন্ত কেন্দ্র বাহিনী থাকবে, কিন্তু তারপর আবার তাদের কি হবে তাদের মুখে কিন্তু স্পষ্টত সেই চোখে মুখে সেই ছাপ। তবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে স্বাভাবিকের পথে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। গতকাল মাইকিং করা হয়েছে পুলিশের পক্ষ থেকে, পঞ্চায়েত পুরসভাগুলির পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে যে তারা যেন স্বাভাবিক ছন্দে ফেরে এবং আজ পয়লা বৈশাখ, সেই জায়গায় স্বাভাবিক ছন্দে ফেরানোর জন্য তারা বার্তা দিচ্ছেন। যে কোনো মুহূর্তে তারা পৌঁছে যাবেন, একটা টোল ফ্রি নাম্বার দিয়েছেন এবং প্রত্যেক এলাকায় গিয়ে এসপি বা অন্যান্য পদমর্যাদার আধিকারিকরা কিন্তু তারা কথা বলছেন সাধারণ মানুষের সাথে। এছাড়াও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে, সিআরপিএফ, বিএসএফ এবং সিএপিএফ, সকলে কেন্দ্রীয় বাহিনী যে আধা সামরিক বাহিনী তারা মোতায়েন রয়েছে। আধা সামরিক বাহিনী আছে বলে কিছুটা হয়তো তারা নিশ্চিন্ত রয়েছে, কিন্তু এই আধা সামরিক বাহিনী চলে গেলে তাদের কি হবে? তুমি যেমনটা বলছিলে যে এলাকার মানুষের কথা, বেতবোনা বা যে এলাকাগুলি ধুলিয়ানের যেসব এলাকায় বাড়ি ঘরের যে ঘটনা ঘটেছে সেই সব, সেরকমই একটা ঘটনা তো তুমি তুলে ধরেছিলে কৌশিক, তুমি তো পাঠিয়েছিলে। তুমি একটু সঙ্গে থাকো আমাদের, কারণ যে অভিজ্ঞতার কথা একটু আগে বলছিলাম, যে পরিবারের কথা আপনাদেরকে বলছিলাম, তারা ঘরের মধ্যে আর ঘরের বাইরে থেকে প্রাণে মারার হুমকি, শাসানি, শেষে লড়াইয়ে হেরে বাড়িতে আগুন দুষ্কৃতীদের। আতঙ্কের কথা বলতে গিয়েই গলা শুকিয়ে যাচ্ছে প্রৌঢ়ার। 17 তারিখে শুনেছি যে বিএসএফরা থাকবে 17 তারিখ পর্যন্ত, তারপর তো চলে যাচ্ছে স্যারেরা। তো তারপর যে আমাদের এই রকম ঘটনা ঘটবে না, কি বাড়ি হামলা হবে না, যেটা জাফরাবাদে হয়েছে, সেই ঘটনাটি আমাদের রতনপুর বা ধুলিয়ানে হবে না, সেটার মানে আশ্বস্ত আমরা পাচ্ছি। বা এখনও যে দেখছি চারিদিকে, যে শুনতে পাচ্ছি যে লোক ঢুকছে, তো এটা আমাদের বাড়িতে হবে না বা আমার এলাকাতে হবে না, তার তো কোনো আশা আমরা পাচ্ছি না। শুক্রবার রাতে যখন হামলা হয় বেতবোনার এই গ্রামে, তখন এই বাড়িতে হামলার পর যারা এই বাড়ির গৃহকর্ত্রী তারা ঠিক এই ঘরের মধ্যে লুকিয়ে পড়েছিলেন। এই ঘরটা আমি অর্ঘ্যকে দেখাতে বলবো। এই ঘরের মধ্যে তারা কোনোভাবে লুকিয়েছিলেন, দরজা বন্ধ করে তারা হাত দিয়ে ঠেকিয়েছিলেন যাতে কোনোভাবেই বাইরে থেকে দুষ্কৃতীরা ঢুকে না পড়ে। আর ঠিক এই যে জানালা, এই জানালা দিয়ে ছুরি দেখাচ্ছিল দুষ্কৃতীরা, প্রাণে মেরে ফেলবে এই দাবি করে। এবং
যখন তারা ভেতর থেকে বেরিয়ে আসেনি তখন এভাবে ভাঙচুর চালায় সেই দুষ্কৃতীরা। দুটো মেয়ে ছেলে মনে করেন ছাপড় খাড়ি ধরে লুকিয়েছিলাম, আর দুই একটা বেড়া ছেলে এই করে শোকেসটা এভাবে চেপে ধরা আছে, তাও জোর করে ঢুকে যাচ্ছে। ঢুকে যাওয়ার পর তখন আমরা ওটাকে আটকাইলাম। এই বাড়িতে ওই বাড়িতে সব যা ছিল সোনা দানা টাকা পয়সা সব লুট করে নিয়ে চলে গেল, আর ওই ঘরে আগুন ধরে সবটি ঢুকে গেল, মোটর টোটর জ্বলিয়ে গেল। বাড়িতে কি জানলাতে কি দেখাচ্ছিল? ওই যে চাকু দেখাচ্ছে, ছুরি দেখাচ্ছে, বড় বড় তরোয়াল দেখাইছে, আর গাল দিচ্ছে মা বহিন উঠিয়ে মানে একদম প্রাণে মেরে ফেলার। হ্যাঁ, বাড়াও উমুক করবো তুমুক করবো, বাড়াও চাকু দেখাইছে, আর টুটিতে লাগিয়ে দিয়ে যাচ্ছে। বোঝাই যাচ্ছে কতটা ভয়ানকভাবে এবং নৃশংসভাবে এই এলাকায় হামলা চালিয়েছিল দুষ্কৃতীরা, এবং এখানে মহিলা পুরুষ কাউকে ছাড় দেওয়া হয়নি। 2-3 দিন তো ঘুমাইতে পারিনি, অত্যাচার হয়েছিল আমাদের উপরে। আমাদের যা জিনিসপত্র ছিল সব নিয়ে চলে গেছে, খাবে তার জিনিস রাখো, সোনা দানা সব, জলের যে সমস্যা তাও জলের মোটর টোটর সব পুড়িয়ে চলে গেছে, বাড়িতে আগুন ধরে দিয়েছে। মোটরও পুড়িয়ে দিয়েছে? হ্যাঁ, মোটর পুড়িয়ে দিয়েছে। লাইন নাই, লাইন এখন পর্যন্ত আমাদের বাড়িতে হয়নি। মানে গরমের মধ্যে কোনো ইলেকট্রিক ছাড়াই শুধু থাকতে হচ্ছে অন্ধকারে। হ্যাঁ, অন্ধকারে থাকতে হয়েছে, কি করবো, লাইন নাই হতো, এখন সব খারাপ করে দিয়ে গেছে, ভেঙে চুরে নিয়ে চলে গেছে। আমি সর্বশান্ত হয়ে গেছি, আমি শান্তি চাই, আমি শান্তি চাই, আমি কিছু চাই না। পুলিশ বলছে যে এলাকা নাকি পরিস্থিতি নিয়ন্ত্রণে, আদৌ নিয়ন্ত্রণে এসেছে? বলছে এখন কোনো অশান্তি নেই। পুলিশ বলছে এরকম কিছু হচ্ছে, এখনো কিছু ঝামেলা হচ্ছে? এখনো শান্তি নাই, এখনো ভাঙচুর করছে। ওই পাড়াতে আমাদের ফার্ম ছিল, ওখানে করে চলেন আমার ফার্ম দেখছে দিচ্ছি। আমার স্বামী ওই যে প্যারালিসের মানুষ যেতে পারে না খুব ভয়ে, কিন্তু আমাকে যেতে হয়েছে। আগে আমি যে গুড়ালি ভালছি, তারপরে আমার ছোট ছেলে যার ফার্ম সে গেছে, আমার বড় ছেলে খুবই ভীতু পালিয়ে গেছে ভয়ে, খুব ভয় লাগছে, আমরা আর থাকতে পারছি না। যদি তারা এই ঘরের ভেতরে আটকে না থাকতো, যদি ঘরের ভেতরে নিজেদেরকে আটকে না রাখতো, তাহলে কিন্তু সেদিন এই মানুষগুলোকে বেঁচে ফিরতে হতো না। কোনোভাবে তারা ভেতরে থেকে দরজা আটকে প্রাণে রক্ষা পেয়েছিলেন। ক্যামেরায় অর্ঘ্য চট্টোপাধ্যায়ের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, বেতবোনা, শামশেরগঞ্জ। মুর্শিদাবাদের আগুন ভাঙড়েও। ওয়াকফ আন্দোলনের নামে হঠাৎ তাণ্ডব, ভাঙচুর করা হলো পুলিশের গাড়ি, জ্বালিয়ে দেওয়া হলো একের পর এক বাইক, পুলিশের ওপর হামলা, জখম 5 পুলিশ কর্মী। ধুলিয়ানের কায়দায় ভাঙা হলো এলাকার সিসি ক্যামেরাও। আর এই সব কিছুর পরে আজ সকালে ভাঙড়ের ছবিটা কীরকম? বছরের শুরুর দিন, নববর্ষ, সেখানে দাঁড়িয়ে ভাঙড়ের পরিস্থিতি তুলে ধরবেন আমাদের রিপোর্টার সৌরভ দত্ত আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। সৌরভ। লিমা, দেখো সোনপুর বাজার, যে সোনপুর বাজারে গতকাল বিকেলে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল, এবং এখানেই ঠিক যেখানে দেখতে পাচ্ছ পোড়া যে জায়গাটি রয়েছে, এখানেই পুলিশের যে অগ্নিসংযোগ হওয়া বাইকগুলো, সে বাইকগুলো পরপর 5টি বাইক এখানে পড়ে রয়েছিল। তারপর আজ বাজার কিন্তু অনেকখানি স্বাভাবিক। কলকাতা পুলিশের তরফে পোস্টিং, এখানে পুলিশ কর্মীরা মোতায়েন রয়েছেন, এখানে পুলিশ কর্মীরা বাজারঘাট, তারা আস্তে আস্তে দোকানপাট খুলছেন, তারা লোকজন আসা যাওয়া শুরু করেছেন। ঠিক যেখানে এই বাইকটা অগ্নিসংযোগ হয়েছিল তার সামনের যে দোকানদার রয়েছেন তার সঙ্গে একটু কথা বলবো। আর কি পরিস্থিতি হয়েছিল গতকাল? আমি এখানে ছিলাম না দাদা, আমি ছিলাম কালকে অন্য জায়গায়, হাওড়া জেলায় গেছিলাম। এসে দেখছেন আপনার দোকানের সামনে এইরকম? রাত্রির 10:30টার সময় ফিরে শুনছি এই অবস্থা। কারা করলো আমি এটা বলতে পারবো না, আমি এখন সঠিক নিয়েছেন? হ্যাঁ, না এখন আমি শুনে আসি না, সকালবেলা উঠলাম, এই আসলাম বাজারে, দেখলাম। দেখো, যারা স্থানীয় দোকানদাররা রয়েছেন বা স্থানীয় ব্যবসায়ীরা রয়েছেন, তারা কিন্তু গতকালের মতো এখনও তারা বলছেন যে তারা ঘটনার সময় ছিলেন না, অর্থাৎ কোনোভাবে তারা মুখ খুলতে চাইছেন না। যেটা তৃণমূলের তরফে অভিযোগ করা হচ্ছে যে মৌলালিতে আইএসএফের যে সভা ছিল, সেই সভার জন্য যে সমস্ত কর্মী সমর্থকরা যাবেন বলে তৈরি হয়েছিলেন, তারা পুলিশের কাছে বাধাপ্রাপ্ত হয়ে সেই একটি গাড়ি সোনপুর বাজারে, সেখান থেকে গাড়িগুলো সোনপুর বাজারে জমায়েত হয় এবং এখানে পুলিশের ওপর আক্রমণ চালানো হয়। কী ধরনের আক্রমণ চালানো হয়? এই যে ইটে ঘেরা যে জায়গাটা রয়েছে, এখানেই কিন্তু সেই প্রিজন ভ্যানটা ছিল, যে প্রিজন ভ্যানকে একেবারে উল্টে দিয়েছিলেন যারা জমায়েতকারী ছিলেন তারা। এখনও পর্যন্ত পুলিশ সূত্রে যা খবর, 7 জনকে আটক করা হয়েছে। আর এই ঘটনাস্থলের সামনেও আরেকজন রয়েছেন। কালকের পর আজের পরিস্থিতি কেমন? এখন পরিস্থিতি ঠিক আছে, শান্ত আছে। কি হয়েছিল গতকাল? বুঝতে পারছি সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সৌরভ এবং কৌশিক দুজনকেই আপাতত ধন্যবাদ। কিন্তু এই পরিস্থিতি নিয়ে দিলীপ ঘোষ কি বলেছেন শুনবো। হিন্দুশূন্য তো প্রায় হয়ে এসছে সীমান্ত জেলাগুলো, এবং যে বারবার এই ধরনের ঘটনা ঘটছে, হিংসার ভয়ের পরিবেশ তৈরি হচ্ছে, তাতে হিন্দুরা ধীরে ধীরে পলায়ন করছে। আর এত এখানকার প্রশাসন এত নির্বিবেক
বা অমানবিক, এর জন্য কোনো সামান্য সমবেদনাও নেই। মেয়র কি বলছেন যে তো রাজ্যের মধ্যে ঘর ছাড়া হয়েছে, তুমি এবার কলকাতা ছেড়ে গিয়ে থাকো না বীরভূমেতে, তাহলে বুঝতে পারবে কষ্টটা কি ঘর ছাড়া। কেন মানুষ ঘর ছাড়া হবে? ঘর সম্পত্তি গরু ছাগল রেখে দিয়ে গ্রামের সাধারণ মানুষ পালিয়ে যাচ্ছে, তার কোনো সিকিউরিটি নেই, কবে ফিরবে ঠিক নেই, যেখানে যাচ্ছে খাওয়ার থাকার কোনো ব্যবস্থা নেই। এটা কী ধরনের হতে পারে? এটা কি ইসরায়েল হয়ে গেল, সিরিয়া হয়ে গেল নাকি? আর সেদিকে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে।